অনেক অনেক আগের কথা। একটা সুন্দর ছোট্ট গ্রামে দুই বোন থাকত, আমিনা আর ফাতিমা। গ্রামটা ছিল পাহাড়ের মাঝখানে, যেখানে সকালের প্রথম আলো সবার আগে গিয়ে পড়ত তাদের ছোট্ট মাটির ঘরের উপর। আমিনা ছিল বড় বোন, বয়স 17, কালো চোখ, পরিশ্রমী আর গোছানো স্বভাবের মেয়ে। তার হাতের কাজ ছিল এমন নিখুঁত যে দূর দূর থেকে মানুষ এসে তার সূচিকর্ম দেখে যেত। রঙের উজ্জ্বলতা আর নকশার সূক্ষ্মতা দেখে সবাই অবাক হয়ে যেত। ফাতিমা ছোট বোন, বয়স 15, প্রাণবন্ত স্বভাবের, গোলগাল মুখের, হাসি খুশি একটা মেয়ে। মাটির পাত্র বানানোর হাতের কাজ সে পেয়েছিল উত্তরাধিকার সূত্রে। তার বানানো পাত্রগুলো এত সুন্দর হতো যে বাজারে চোখের পলকে বিক্রি হয়ে যেত। দুই বোন থাকত তাদের দাদির সাথে। 5 বছর আগে এক বন্যায় তাদের বাবা মা আল্লাহর কাছে চলে গিয়েছিলেন। তারপর থেকে দাদি তাদের বড় করার দায়িত্ব নিয়েছিলেন। দাদির শরীর প্রায়ই খারাপ থাকত, কিন্তু দুই বোন পরিশ্রম করে সংসার চালাত। গ্রামে ইউসুফ নামে এক ধনী লোক থাকত। তার বাড়িটাই ছিল গ্রামের সবচেয়ে বড়। তার স্ত্রী জয়নব আমিনার সূচিকর্ম খুব পছন্দ করতেন। প্রায়ই তিনি আমিনাকে ডেকে নিজের কাপড়ে কাজ করাতেন আর প্রশংসাও করতেন। একদিন জয়নব এক বিশেষ উৎসবের জন্য আমিনা আর ফাতিমাকে কাজে ডাকলেন। আমিনার কাজ ছিল জয়নবের কাপড়ে সূচিকর্ম করা, আর ফাতিমার কাজ ছিল বাড়ির পাত্রগুলো মেরামত করা। এটা ছিল তাদের জন্য ভালো আয়ের একটা সুযোগ। দুই বোন সকাল সকাল তৈরি হয়ে ইউসুফের বাড়িতে পৌঁছল। জয়নব আমিনাকে তার দামি ওড়না দিয়ে বললেন, এতে নকশা করে দাও, এটা আমার সবচেয়ে পছন্দের। এরপর তিনি তার দামি হারটা পরে ঘরে ঢুকলেন, যা দেখে আমিনার চোখ ধাঁধিয়ে গেল। সারা দিন দুই বোন মন দিয়ে কাজ করল। সন্ধ্যা হতেই কাজ শেষ। জয়নব খুশি হয়ে আমিনার কাজ দেখলেন আর বললেন, খুব সুন্দর হয়েছে, আল্লাহ তোমাতে কি যে হাত দিয়েছেন। এরপর তাদের ভালো পারিশ্রমিক দিলেন আর দুই বোন বাড়ি ফিরে গেল। পরদিন সকালে গ্রামে হইচই পড়ে গেল। ইউসুফের বাড়ি থেকে খবর এলো জয়নবের দামি হার হারিয়ে গেছে। এই খবর শুনে মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। হারটা ছিল সোনার, বংশ পরম্পরায় তাদের পরিবারে চলে আসছিল। গ্রামের প্রহরী ঘোষণা দিল, গত রাতে বাড়ি থেকে দামি হার চুরি হয়ে গেছে, কারো কিছু জানা থাকলে জানান। মানুষ নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, কে হতে পারে চোর? তখন কেউ একজন বলল, গতকাল তো আমিনা আর ফাতিমা বাড়িতে কাজ করছিল। জয়নবের কণ্ঠ গ্রাম জুড়ে ছড়িয়ে গেল, সব শেষ হারটা আমি তখনই দেখেছিলাম যখন এই দুই মেয়েকে আমার ঘরে ডেকেছিলাম। এই কথা শুনে সবার চোখ ঘুরে গেল আমিনা ফাতিমার বাড়ির দিকে, আর দুই বোনের বুকে ভয়ের ঢেউ বয়ে গেল। কিছুক্ষণ পর গ্রামের লোকজন আমিনা ফাতিমার বাড়িতে পৌঁছল। ইউসুফ রাগে লাল হয়ে গিয়েছিলেন। বললেন, আমার বাড়ি থেকে চুরি করার সাহস তোমাদের হলো কিভাবে? হার কোথায় লুকিয়েছ? আমিনা কাপা গলায় বলল, হুজুর, আমরা কোনো হার দেখিনি, আমরা চুরি করি না। ফাতিমা কেঁদে বলল, আল্লাহর কসম, আমরা আপনার কিছুই নিইনি। কিন্তু ইউসুফ তাদের কথা শুনলেন না। লোকজনকে হুকুম দিলেন, ঘর তল্লাশি করো, প্রতিটা কোণা দেখো। মানুষ তাদের ছোট্ট ঘরটা লণ্ডভণ্ড করে দিল, কিন্তু কিছুই পাওয়া গেল না। অসুস্থ দাদি ঘাবড়ে গিয়ে বললেন, আমার নাতনিরা কখনো চুরি করতে পারে না, এটা আমার হাতের গড়া ছেলেমেয়ে। কিন্তু কেউ তার কথা শুনল না। ইউসুফ রায় দিলেন, এমন চোর মেয়েদের আমাদের গ্রামে থাকার অধিকার নেই, কালকের মধ্যে গ্রাম ছেড়ে দাও। সারা রাত দুই বোন কাঁদল। দাদির শরীর আরও খারাপ হয়ে গেল। আমিনা ফাতিমাকে বলল, আমরা কিছুই করিনি, কিন্তু মানুষ মানবে না, আল্লাহই আমাদের সাথে আছেন। তারা তাদের অল্প কিছু জিনিস গুছিয়ে নিল আর তাকদীরের এই খেলায় চোখের জল ফেলতে ফেলতে সকালের অপেক্ষা করতে লাগল। সকালের প্রথম আলোর সাথে সাথে আমিনা আর ফাতিমা দাদিকে সাহায্য করে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিল। যখন তারা শেষবারের মতো তাদের ছোট্ট ঘরের দরজা বন্ধ করল, গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছিল। কারো চোখে ছিল ঘৃণা, কারো চোখে সন্দেহ, কারো চোখে অফসোস। আমিনা মাথা উঁচু রাখল, ফাতিমা দাদিকে ধরে রাখল, আর তিনজন হাঁটা শুরু করল সেই গ্রাম ছেড়ে যেখানে তারা গোটা জীবন কাটিয়েছে। রাস্তা ছিল কঠিন, পাথুরে পথে হাঁটা অসুস্থ দাদির জন্য কষ্টকর ছিল। প্রতি কয়েক পা পরপর তাদের থামতে হচ্ছিল। দুপুরের মধ্যে তিনজনেই ক্লান্ত হয়ে পড়েছিল। পানি কমে আসছিল আর দাদির নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। দাদি জিজ্ঞেস করলেন, আমরা কোথায় যাচ্ছি বোন? আমিনা জবাব দিল, দাদি, শুনেছি 2 ক্রোশ সামনে একটা ছোট শহর আছে, সেখানে কোনো জায়গা পাওয়া যাবে। কিন্তু তার গলায় নিজের উপরই আত্মবিশ্বাস ছিল না।
ফাতিমা চুপচাপ আমিনার হাত ধরল, যেন বলছে, আমরা একসাথে আছি, সব ঠিক হয়ে যাবে। সূর্য ডুবতে শুরু করল, কিন্তু শহর তখনও চোখে পড়েনি। দাদির অবস্থা খারাপ হতে লাগল। হঠাৎ রাস্তার পাশে এক পুরনো গাছ চোখে পড়ল, যার নিচে এক বৃদ্ধা বসেছিলেন, কিছু ভেষজ গাছগাছরা বাঁধছিলেন। আমিনা আর ফাতিমা থেমে গেল। বৃদ্ধা তাদের দেখে হাসি মুখে জিজ্ঞেস করলেন, মা, এত দূর কোথায় যাচ্ছ? আর এই বয়স্কা মহিলার শরীরও তো ভালো মনে হচ্ছে না। আমিনা তাড়াতাড়ি বলল, খালাম্মা, আমাদের শহরে যেতে হবে। এটা কি অনেক দূর? আমার দাদির শরীর ভালো না। বৃদ্ধা বললেন, শহর এখনো 2 ক্রোশ দূরে, তোমার দাদি অত দূর যেতে পারবেন না। আমার বাড়ি এখান থেকেই কাছে, আগে সেখানে গিয়ে বিশ্রাম নাও। আমিনার সন্দেহ হলো, কিন্তু দাদির অবস্থা দেখে রাজি হয়ে গেল। 3 জন বৃদ্ধার সাথে হাঁটা শুরু করল। কিছুক্ষণের মধ্যে তারা একটা ছোট্ট বাড়ির সামনে পৌঁছল। বৃদ্ধা নিজের পরিচয় দিলেন, আমার নাম খাদিজা, আমি একাই থাকি। খাদিজা দাদিকে বিছানায় শুইয়ে দিলেন আর একটা ভেষজ পানীয় খাওয়ালেন। বললেন, এই গাছগাছড়া আমি নিজে সংগ্রহ করি, আরাম লাগবে। রাতে খাওয়ার সময় খাদিজা জিজ্ঞেস করলেন, তোমরা গ্রাম ছেড়ে কেন এলে? ফাতিমা পুরো ঘটনাটা বলে দিল। খাদিজা চুপচাপ শুনলেন, তারপর বললেন, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল থাকে না, হয়তো এটাই তোমাদের জন্য ভালো। সকাল হতেই দাদির শরীর কিছুটা ভালো লাগছিল। খাদিজা আমিনা আর ফাতিমাকে ডাকলেন। বললেন, দেখো, আমি বুড়ো হয়ে গেছি, চোখের আলোও কমে গেছে। আগেও আমি সূচিকর্ম করতাম, এখন পারি না। তোমরা এখানেই থাকো, আমার কাজে সাহায্য করো। আমিনা অবাক হয়ে গেল। আমিনা জিজ্ঞেস করল, আপনি তো আমাদের চেনেনও না, তারপরেও এতটা ভরসা করছেন আমাদের উপর? খাদিজা হাসলেন, তোমাদের চোখে সততা স্পষ্ট দেখা যায়। যারা সত্যি কথা বলে তাদের চোখ কখনো মিথ্যে বলে না। 2 বোন খাদিজার প্রস্তাব মেনে নিল। এখন তারা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিল। খাদিজা আমিনাকে তার পুরনো ক্রেতাদের সাথে পরিচয় করিয়ে দিলেন, আর ফাতিমাকে শহরের বাজারে তার পাত্র বিক্রির জায়গা দিলেন। বললেন, পরিশ্রম করো, আল্লাহ বরকত দেবেন। 2 সপ্তাহ কেটে গেল। তাদের কাজ ভালোই চলতে শুরু করল। একদিন যখন আমিনা বাজারে যাচ্ছিল, একটা সুন্দর ঘোড়ায় চড়া এক যুবক তার সামনে থেমে গেল। জিজ্ঞেস করল, তুমিই কি আমিনা, যার সূচিকর্মের প্রশংসা খালা খাদিজা করেন? আমিনা ভয় পেয়ে পিছিয়ে গেল। যুবক বলল, ভয় পেও না, আমার নাম ইমরান, আমি কাজীর ছেলে। আমার মা তোমার কাজ দেখতে চান। আমিনা কিছুক্ষণ চিন্তা করে বলল, খালা খাদিজার অনুমতি ছাড়া আমি কোথাও যেতে পারি না। আপনি চাইলে কাল আমাদের বাড়িতে আসতে পারেন। সন্ধে যখন আমিনা এই কথা খাদিজাকে জানালো, তিনি চিন্তিত হয়ে পড়লেন। বললেন, ইমরান কাজীর ছেলে ঠিকই, কিন্তু তার চরিত্র ভালো না, তার থেকে দূরে থেকো। ফাতিমা লক্ষ্য করল খাদিজার চোখে ভয়ের ছাপ। আমিনার মনেও ভয়ের একটা ঢেউ বয়ে গেল। আবার কি কোনো বিপদ আসছে? পরদিন সকালে আমিনা তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে দোয়া করল, হে আল্লাহ, আমাদের ওপর তোমার রহমত বর্ষণ করো, আমাদের নিরাপদ রাখো। ফাতিমাও উঠে পড়ল। দুজনে মিলে খালা খাদিজা আর দাদিকে নাশতা করালো। আমিনা ফাতিমাকে বলল, আজ আমি বাড়িতেই থাকব, ইমরানকে স্পষ্ট মানা করে দেব। দুপুরে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ইমরান একা আসেনি, সাথে একজন বয়স্কা মহিলাও ছিলেন। তিনি বললেন, আমি ইমরানের মা নূর বেগম। আমি আমিনার সূচিকর্ম দেখতে চেয়েছিলাম, আমার ছেলে ভুল পদ্ধতিতে এসেছিল, মাফ করে দাও। আমিনা অবাক হয়ে গেল। নূর বেগম আমিনার সূচিকর্ম দেখে খুশি হলেন। বললেন, এ তো খুবই সুন্দর, আমার কাছে অনেক অর্ডার আছে, তুমি কি আমার জন্য কাজ করবে? আমিনা খালা খাদিজার দিকে তাকালো। তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন। আমিনা আনন্দে ভরে গেল। আমিনার সূচিকর্মের সুনাম ছড়াতে শুরু করল। শহরের ধনী পরিবারগুলো থেকে অর্ডার আসতে লাগলো। ফাতিমার পাত্রেরও চাহিদা বাড়ছিল। দাদির শরীর ভালো হচ্ছিল, আর তিনি বাড়ির ছোটখাটো কাজ করতে শুরু করেছিলেন। জীবন আবার স্বাভাবিক পথে ফিরে আসছিল। একদিন নূর বেগম আমিনার কাছে এসে বললেন, শহরে একটা বড় মেলা বসতে যাচ্ছে, আমি চাই তুমি সেখানে তোমার কাজ প্রদর্শন করো। আমিনা খালা খাদিজার সাথে পরামর্শ করল। খালা বললেন, এটা একটা ভালো সুযোগ, ফাতিমাও তার পাত্র নিয়ে যাক। মেলার দিন এলো। আমিনা আর ফাতিমা তাদের সামগ্রী সাজালো। মানুষ তাদের কাজ দেখে অবাক হচ্ছিল। দুপুরের দিকে একজন ব্যবসায়ীর মতো লোক তাদের কাছে এলো। বলল, আমি তোমাদের সামগ্রী বড় শহরে নিয়ে যেতে চাই, সেখানে ভালো দাম পাবে। 2 বোন এই প্রস্তাবে খুশি হল। ব্যবসায়ীর নাম মাজিদ। তিনি আমিনার কাছ থেকে সূচিকর্মের একটা বড় অর্ডার নিলেন, আর ফাতিমার পাত্রের জন্য টাকা দিলেন। আমিনা মাজিদকে জিজ্ঞেস করল, আপনার এত ভরসা কেন আমাদের ওপর? মাজিদ জবাব দিলেন, আমি খালা খাদিজাকে বছরের পর বছর ধরে চিনি, তার ভরসাই আমার জন্য যথেষ্ট। আমিনা দিনরাত পরিশ্রম করত। কখনো কখনো রাত গভীর হওয়া পর্যন্ত সূচিকর্ম করত। ফাতিমা আর দাদি তাকে বলতেন, একটু বিশ্রাম নাও মা,
কিন্তু সে হেসে বলতো, এখন বিশ্রামের সময় নয়, পরিশ্রমের সময়। তার আঙুলগুলো দ্রুত চলত, যেন প্রতিটি সেলাই সে তার স্বপ্নগুলো সাজাচ্ছে। 2 মাস কেটে গেল। তাদের ব্যবসা ফুলে ফেপে উঠল। মাজিদ অন্য শহরগুলোতেও তাদের সামগ্রী পৌঁছতে শুরু করলেন। এখন তারা খালা খাদিজার বাড়িতে সম্প্রসারণের কথা ভাবছিল, যাতে কাজের জন্য আরও জায়গা হয়। চারিদিকে খুশির আমেজ ছিল। একদিন সন্ধেবেলা কাজী সাহেবের লোক তাদের বাড়িতে এলো। বলল, কাজী সাহেব আপনাদের কাল সকালে তার অফিসে ডেকেছেন। খালা খাদিজার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। ফাতিমা জিজ্ঞেস করল, খালা কি হয়েছে? খালা বললেন, কিছু না মা, শুধু ইমরান কিছুদিন ধরে অস্থির মনে হচ্ছে। রাতে আমিনার ঘুম এলো না। সে দেখল ফাতিমাও জেগে আছে। জিজ্ঞেস করল, তোমার কি মনে হয়, এটা আবার কোনো বিপদ? আমিনা হাত বাড়িয়ে ফাতিমার হাত ধরল। বলল, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি আমাদের হেফাজত করবেন। দুজনে মিলে দোয়া করল। সকাল হতেই 3 জন কাজীর অফিসে গেল। কাজী সাহেব, সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ, বললেন, শুনেছি তোমাদের কাজ খুব ভালো। আমার ছেলে ইমরানও প্রশংসা করেছে। ফাতিমা ভয় পেয়ে গেল। আমিনা চুপচাপ মাথা নিচু করে রইল। খালা খাদিজা দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন। কাজী সাহেব আরও বললেন, শহরের মেলা সফল হয়েছে। আমি চাই তোমরা দুজন একটা বড় কাজের অংশ হও। আমিনা আর ফাতিমা অবাক হয়ে গেল। কাজী জানালেন, গভর্নরের মেয়ের বিয়ে হচ্ছে। তার তোমাদের সূচিকর্ম আর পাত্র পছন্দ হয়েছে। সে তোমাদের সাথে দেখা করতে চায়। খালা খাদিজা খুশি হয়ে বললেন, এটা তো আল্লাহর অশেষ রহমত। আমিনা আর ফাতিমা অবাক হয়ে গেল। গতকাল পর্যন্ত তারা ছিল এক ছোট গ্রামের এতিম মেয়ে, যাদের ওপর চুরির অভিযোগ ছিল। আর আজ গভর্নরের মেয়ে তাদের ডাকছে। আমিনা শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কঠিন সময় সহজ করে দিয়েছেন। কাজীর অফিস থেকে বের হওয়ার সময় ইমরান তাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত এক চমক ছিল। বলল, আমি তোমার নাম গভর্নরের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। এই সাহায্যের প্রতিদান তো দিতে হবে। খালা খাদিজা ইমরানের দিকে একবার তাকিয়ে আমিনার হাত ধরে সামনে এগিয়ে গেলেন। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। গভর্নরের বাড়ি ছিল জাঁকজমকপূর্ণ, দেওয়ালগুলো সোনালি নকশায় সাজানো। আমিনা, ফাতিমা আর খালা খাদিজা ভয়ে ভয়ে ভেতরে ঢুকল। মাসখানেকের মধ্যে বিয়ে, আর তাদের রাজকীয় পোশাক আর পাত্রের কাজ করতে হবে। আমিনার হাত অদ্ভুতভাবে কাঁপছিল। গভর্নরের মেয়ে জার্মিনা ছিল নাজুক এক মেয়ে, কিন্তু তার চোখে অহংকার ছিল। আমিনাকে বেশ কিছু কঠিন নকশা দেখালো। বলল, আমি চাই আমার জামায় এই সবগুলো নকশা থাকুক। আমিনা নকশাগুলো দেখল। এটা তার সাধ্যের বাইরে ছিল, তবুও সে রাজি হয়ে গেল। ফাতিমাকেও দেওয়া হলো কঠিন কাজ, এমন পাত্র যা সে আগে কখনো বানায়নি। খালা খাদিজা দুজনকে সাহস দিলেন। বললেন, মা, পরিশ্রম করো, আল্লাহ সাহায্য করবেন। 2 বোন দিন রাত কাজে লেগে গেল। তাদের চোখে ঘুম নেই। 2 সপ্তাহ কেটে গেল। আমিনার আঙুল ক্ষত বিক্ষত হয়ে গেল এক টানা কাজ করতে করতে। ফাতিমার হাতের চামড়া শক্ত আর শুষ্ক হয়ে গেল। দাদির শরীরও আবার খারাপ হতে শুরু করল। দুশ্চিন্তায় তার রক্তচাপ বেড়ে গেল। খালা খাদিজাও চিন্তিত। একদিন জার্মিনা এসে আমিনার কাজ দেখে বলল, এটা তো আমার কল্পনার মতো হয়নি, তোমাকে আবার করতে হবে। আমিনার চোখে জল এলো। এত পরিশ্রম বৃথা গেল। ফাতিমার পাত্রেও সমালোচনা এলো, এই রং আমার পছন্দ নয়। বাড়ি ফিরে আমিনা ভেঙে পড়ল। বলল, খালা, আমার দ্বারা আর হবে না, আমি হাল ছেড়ে দিই। খালা খাদিজা তাকে জড়িয়ে ধরে বললেন, মা, হাল ছেড়ে দেওয়া আমাদের স্বভাব না। আমরা মুসলিম, আল্লাহর ওপর ভরসা রাখি। আবার চেষ্টা করো, আল্লাহ সাহায্য করবেন। আমিনা নতুন করে শুরু করল। ফাতিমাও নতুন পাত্র বানালো। দিন রাত এক করে দিল। মাঝে মধ্যে প্রায় অজ্ঞান হয়ে যেত, তবুও কাজ চালিয়ে যেত। খালা খাদিজা তাদের জন্য বিশেষ ভেষজ পানীয় বানাতেন, যা তাদের শক্তি ফিরিয়ে দিত। 2 বোন আল্লাহর কাছে সাহায্য চেয়ে যেত। এই সময় ইমরান বারবার তাদের সাথে দেখা করতে আসত। আমিনার সাথে একা কথা বলার চেষ্টা করত। বলতো, আমি তোমার অনেক বড় উপকার করেছি আমিনা, তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? আমিনা তাকে স্পষ্ট মানা করে দিল। বলল, আমি শুধু আমার কাজের দিকেই মনোযোগ দিতে চাই। এক রাতে যখন আমিনা একা কাজ করছিল, ইমরান সেখানে চলে এলো। বলল, যদি তুমি আমার প্রস্তাব গ্রহণ না করো, আমি গভর্নরের কাছে তোমার নামে অভিযোগ করব। আমিনা ভয় পেয়ে গেল। বলল, আমি কি ভুল করেছি? ইমরান জবাব দিল, আমি বলবো তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছ কিন্তু কাজ করনি। আমিনার মন ভেঙে গেল। সে ফাতিমা আর খাদিজাকে বলতে চাইল, কিন্তু তারা আগে থেকেই চিন্তিত ছিল। নামাজের পর সে দোয়া করল, হে আল্লাহ, আমাদের ওপর তোমার রহমত পাঠাও, আমাদের এই কঠিন সময় থেকে বের করে আনো। সে রাতে সে তাহাজ্জুদ পড়ল আর অনেক কাঁদল।
ফজরের আজানের সময় তার মনে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব হলো। পরদিন আরেকটা বিপদ পড়ে এলো। দাদির শরীর খুব খারাপ হয়ে গেল। তাকে হাসপাতালে নিতে হলো। ডাক্তার বললেন তার বিশ্রাম দরকার। এই মানসিক চাপ তিনি সহ্য করতে পারছেন না। আমিনা আর ফাতিমার কাছে টাকা কম ছিল, ওষুধ ছিল দামি। আমিনা ভাবতে লাগলো, আমরা কি কখনো সুখী হতে পারবো না? এই কঠিন সময়ে ফাতিমার সাহস দেখালো। বলল, আমিনা, আমরা হাল ছাড়ব না। আমি কিছু পাত্র বিক্রি করে দেব, দাদির ওষুধ কিনে আনব। তুমি কাজ চালিয়ে যাও, আমরা সব ঠিক করে ফেলব। আমিনা বোনকে জড়িয়ে ধরল, বলল, শুক্রিয়া ফাতিমা, তুমিই আমার সাহস। ইমরানের হুমকি, দাদির অসুস্থতা, গভর্নরের মেয়ের কঠিন কাজ সব কিছু তাদের ওপর ভারী হয়ে পড়ছিল। এক রাতে আমিনা তার সূচিকর্মের জিনিসপত্র গুছিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। ভাবল, হয়তো আমি দূরে চলে গেলে সবার কষ্ট কমে যাবে। আমিনা শহরের মসজিদের পাশে গিয়ে বসল। চোখের জল ফেলছিল। মুয়াজ্জিন তাকে দেখে জিজ্ঞেস করলেন, মা, কি সমস্যা? আমিনা পুরো ঘটনা বলে দিল। মুয়াজ্জিন ছিলেন বৃদ্ধ, একই সাথে একজন হেকিমও ছিলেন। তিনি বললেন, আল্লাহ তোমাকে অবশ্যই সফল করবেন। আর ঠিক তখনই যেন আল্লাহর রহমত বর্ষণ হতে শুরু করল। মুয়াজ্জিন জানালেন, আমার কাছে কিছু ভেষজ আছে যা তোমার দাদির শরীর ভালো করবে। তিনি আমিনাকে একটা পুঁটলি দিলেন। বললেন, আর শোনো, আমার একজন শিষ্য শহর থেকে এসেছে, সে তোমাকে সাহায্য করতে পারবে। আমিনার মনে আশার আলো জ্বলে উঠল। মুয়াজ্জিন সাহেবের শিষ্য ব্যবসায়ী আসাদ ছিলেন একজন ভদ্র যুবক। পরদিন আমিনার সাথে দেখা করতে এলেন। বললেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমিনা অবাক হল, একজন অপরিচিত মানুষ কেন সাহায্য করতে চাইবে? আসাদ বললেন, আমি বিভিন্ন শহরে ব্যবসা করি। মুয়াজ্জিন সাহেব আমার ওস্তাদ। আসাদ আমিনাকে একটা পরামর্শ দিলেন। বললেন, আপনার সূচিকর্মের নকশা পুরনো ধাঁচের। গভর্নরের মেয়ের যে নকশাগুলো চেয়েছে, আমি আপনাকে নতুন পদ্ধতি দেখাতে পারি। আমিনা অবাক হল, আপনি সূচিকর্ম জানেন? আসাদ হাসলেন, আমার মা এতে দক্ষ ছিলেন, আমি তার কাছ থেকে শিখেছি। আসাদ ফাতিমাকেও পাত্রের জন্য নতুন নকশা আর রঙের ধারণা দিলেন। বললেন, শহরে এগুলো খুব পছন্দ করা হয়। ফাতিমা খুশি হল, সাথে সাথে কাজ শুরু করে দিল। খালা খাদিজার মনে আসাদকে নিয়ে সন্দেহ হল। জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এসব কেন করছো? আসাদ বললেন, আমি শুধু নেকির কাজ করতে চাই। আমিনা আসাদের শেখানো পদ্ধতি অবলম্বন করে নকশার কাজ করল। কয়েকদিনের মধ্যেই এক অসাধারণ কাজ তৈরি হলো, যা দেখে আমিনা নিজেই অবাক হয়ে গেল। আসাদ রোজ আসতেন আর কাজে সাহায্য করতেন। তার আচরণ ছিল খুবই ভদ্র, যা ইমরানের থেকে একদম আলাদা। দাদির শরীর মুয়াজ্জিন সাহেবের ভেষজ ওষুধে ভালো হতে শুরু করল। আসাদ একজন ভালো ডাক্তারেরও ব্যবস্থা করেছিলেন। খালা খাদিজাও আসাদকে মেনে নিয়েছিলেন। বললেন, মনে হচ্ছে আল্লাহ আমাদের সাহায্যের জন্যই তোমাকে পাঠিয়েছেন। আসাদ বললেন, আলহামদুলিল্লাহ। একদিন আসাদ চুপচাপ আমিনার কাজ দেখছিলেন। বললেন, কি ব্যাপার আমিনা, তোমার সূচিকর্ম যেন একটা গল্প বলে। আমিনা লজ্জা পেয়ে গেল। বলল, আমি প্রতিটা সূচিকর্মে আমার হৃদয়ের একটা অংশ দিয়ে দিই। আসাদের চোখ চকচক করে উঠল। বললেন, ইস, যদি আমি সেই গল্পগুলো শুনতে পারতাম। দুজনের চোখ মিলল, তারপর দ্রুত সরে গেল। জারমিনার আমিনার নতুন কাজ খুব পছন্দ হল। বলল, এ তো আমার কল্পনার চেয়েও ভালো। সে আরও কাজ দিল, ভালো টাকাও দিল। ফাতিমার পাত্রগুলো পছন্দ হল। চারিদিকে খুশির ঢেউ বয়ে গেল। কিন্তু তখনই এলো এক নতুন ঝড়। ইউসুফ, তাদের পুরনো গ্রামের সেই ধনী লোকটা, শহরে এসেছিল। ইউসুফ গভর্নরের বন্ধু বেরিয়ে এলো, আর সে বিয়েতে যোগ দিতেই এসেছিল। সে আমিনা আর ফাতিমাকে দেখে ফেলল আর চিনে ফেলল। বলল, এরাই তো সেই চোর মেয়ে যাদের আমি নিজের গ্রাম থেকে বের করে দিয়েছিলাম। গভর্নরের প্রাসাদে হইচই পড়ে গেল। জারমিনার মুখে বিস্ময় আর রাগ ফুটে উঠল। বলল, তোমরা আমার সাথে প্রতারণা করেছ। খালা খাদিজা আমিনা আর ফাতিমাকে সাথে সাথে প্রাসাদ থেকে বের করে দেওয়া হলো। ইমরান সুযোগ বুঝে গভর্নরকে বলল, আমি সব সময় বলতাম এদের বিশ্বাস করা যায় না। আমিনা ধপাস করে পড়ে গেল। তার সব সূচিকর্মের জিনিসপত্র কেড়ে নেওয়া হলো। কাঁদতে কাঁদতে সে বাড়ি পৌঁছল। বাড়ি পৌঁছতেই আর একটা আঘাত অপেক্ষা করছিল। দাদির অবস্থা আবার খারাপ হয়ে গিয়েছিল। এই খবর শুনে তার হার্ট অ্যাটাক হয়েছিল। তিনি অচেতন হয়ে পড়েছিলেন। ফাতিমা কাঁদতে কাঁদতে কার মাথায় পানি দিচ্ছিল। বলল, হে আল্লাহ, আমাদের আর কত পরীক্ষায় ফেলবে? খবর ছড়িয়ে পড়ল যে আমিনা আর ফাতিমা চোর। শহরের মানুষও তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে লাগল। খালা খাদিজা উদ্বিগ্ন হয়ে বললেন, আমার বছরের পর বছর গড়া সুনাম মাটিতে মিশে গেল। আমিনা চুপচাপ ছিল, চোখের জল তার কথা বন্ধ করে দিয়েছিল। ফাতিমা দাদির সেবায় ব্যস্ত ছিল। তখনই দরজায় কড়া নাড়ল। আসাদ এসেছিলেন, সাথে আরও একজন ছিলেন। বললেন, আমি আপনাদের সাহায্য করতে চাই।
আমিনা মানা করল, আমাদের সাথে থাকলে আপনারও বদনাম হবে। আসাদ হাত তুলে তাকে থামিয়ে দিলেন, বললেন, আমাকে একটি জিনিস দেখাতে হবে। তিনি তার সাথে আনা লোকটিকে বললেন, সত্যিটা বলো। সেই লোকটি ছিল ইউসুফের চাকর। সে বলল, মালিক, আমি সব দেখেছিলাম। আপনার স্ত্রী খেলার সময় হাড়টা হারিয়ে ফেলেছিলেন, তারপর ভয়ে সেই বোনদের উপর অভিযোগ চাপিয়ে দিয়েছিলেন। হাড়টা পরে বাগানে পাওয়া গিয়েছিল। খালা খাদিজা অবাক হয়ে গেলেন, বললেন, তাহলে তুমি আগে কেন বলনি? চাকর কাঁদতে লাগল, বলল, আমার ভয় ছিল চাকরি থেকে বের করে দেবে, কিন্তু এখন আমার বিবেক আর ঘুমোতে দেয় না। আসাদ আমিনার দিকে তাকিয়ে বললেন, আমি ইউসুফের গ্রামে গিয়েছিলাম, সব খোঁজ নিয়েছি। এখন আমরা প্রমাণ সহ গভর্নরের কাছে যাব। আমিনার চোখে আশার আলো জ্বলে উঠল। পরদিন আসাদ, আমিনা, ফাতিমা, খালা খাদিজা আর সেই চাকর গভর্নরের প্রাসাদের দিকে রওনা দিল। সেখানে ইউসুফ, ইমরান, কাজী, জারমিনা আর গভর্নর সবাই উপস্থিত ছিলেন। চাকর কাপা গলায় সত্যি ঘটনা বলে দিল। সবাই নিঃশ্বাস আটকে শুনছিল। আমিনা আর ফাতিমার ভবিষ্যতের ফায়সালা হতে যাচ্ছিল। গভর্নরের মুখে বিস্ময়ের ছাপ। ইউসুফ তার চাকরের দিকে তাকালো, রাগে তার চোখ লাল হয়ে গেল। চিৎকার করে বলল, তুমি মিথ্যে বলছো। কিন্তু আসাদ একটা ছোট বাক্স বের করলেন, বললেন, এতে সব প্রমাণ আছে যা আমিনা আর ফাতিমার নির্দোষিতা প্রমাণ করে। আমি ইউসুফের গ্রামে গিয়ে তদন্ত করেছি। গভর্নর বাক্সটা খুললেন। ভেতরে কাগজপত্র ছিল যাতে গ্রামের মানুষের বক্তব্য লেখা। ইউসুফের মেয়েরও একটা স্বীকৃতি ছিল যাতে সে লিখেছিল যে সে ইচ্ছেকৃতভাবে আমিনা আর ফাতিমার ওপর অভিযোগ চাপিয়েছিল। গভর্নর ইউসুফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি? ইউসুফের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। বললেন, জি হুজুর, আমার মেয়ে পরে জানিয়েছিল যে হার পাওয়া গেছে, কিন্তু আমি ভেবেছিলাম এই গরিব মেয়েদের পেছনে কে যাবে, তাই বিষয়টা চেপে গিয়েছিলেন। জারমিনা আর গভর্নর হতবাক হয়ে গেলেন। এত বড় অন্যায়! গভর্নর ইমরানের দিকে তাকিয়ে বললেন, আর তুমি এসব জেনেও লুকিয়ে রেখেছিলে? ইমরান ঘাবড়ে গেল, বলল, আমি জানতাম না। আসাদ আরেকটা কাগজ বের করলেন, বললেন, এটা গভর্নরকে লেখা আপনার চিঠি, যাতে আপনি এই বোনদের বদনাম করার পুরো ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন। ইমরানের মুখ সাদা হয়ে গেল, বলল, এ মিথ্যা। কাজী সাহেব লজ্জিত হয়ে বললেন, আমার ছেলে এমন কাজ করেছে? গভর্নর উঠে দাঁড়ালেন, বললেন, ইউসুফ আর ইমরান, তোমরা দুজনেই এই নিরপরাধ মেয়েদের সাথে অন্যায় করেছ। তিনি তার রক্ষীদের ইশারা করলেন, এদের হেফাজতে নাও, আইন অনুযায়ী এদের বিচার হবে। ইউসুফ আর ইমরানকে গ্রেপ্তার করা হলো। ইমরান চিৎকার করতে থাকল, কিন্তু কেউ তার কথা শুনল না। গভর্নর আমিনা আর ফাতিমার দিকে ফিরলেন, বললেন, আমি তোমাদের দুজনের কাছে ক্ষমা চাই, তোমাদের সাথে বড় অন্যায় হয়েছে। জারমিনা লজ্জিত হয়ে বলল, আমিও তোমাদের সন্দেহ করেছিলাম, আমাকে মাফ করে দাও। আমিনা মাথা নিচু করে বলল, আমরা আপনাদের সবাইকে আগেই মাফ করে দিয়েছি, এটাই আল্লাহর ইচ্ছা। গভর্নর ঘোষণা দিলেন, আমি চাই আমিনা আর ফাতিমার সূচিকর্ম আর পাত্রের কাজ আবার শুরু হোক। জারমিনা খুশি হয়ে বলল, হ্যাঁ, আর আমি চাই আমার বিয়েতে তোমরা দুজন মেহমান হিসেবে আসো, কারিগর হিসেবে নয়। আমিনার চোখে জল এলো, এটা তার জন্য অনেক বড় সম্মান। বাড়ি পৌঁছে দেখল দাদির শরীর ভালো হয়ে গেছে, তিনি বসে আছেন। যখন তাকে পুরো ঘটনা বলা হলো, তার চোখে জল এলো। বললেন, দেখেছ বাছারা, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হয়, তিনি তার বান্দাদের কখনো ভোলেন না। খালা খাদিজা আনন্দে কেঁদে ফেললেন, বললেন, আজ আমার ঈমান আরও মজবুত হয়ে গেল। পরদিন ইউসুফের স্ত্রী আর মেয়ে মাফ চাইতে এলো, বললেন, আমরা তোমাদের দুজনের সাথে অনেক বড় অবিচার করেছি, প্লিজ আমাদের মাফ করে দাও। ফাতিমা তাদের হাত ধরল, বলল, সব মাফ করে দিয়েছি, আপনারা চিন্তা করবেন না। ইউসুফের মেয়ে কাঁদতে লাগল, বলল, আমি নিজের বোকামিতে তোমাদের জীবন নষ্ট করে দিয়েছিলাম। আমিনা হেসে বলল, নষ্ট নয়, বরং সাজিয়ে দিয়েছেন। ওই ঘটনা না হলে আমরা কখনোই শহরে আসতাম না, খালা খাদিজার সাথে দেখা হতো না, আর আমাদের কাজও এত দূর পৌঁছতো না। আল্লাহর সিদ্ধান্তে সবসময় কল্যাণ থাকে, শুধু আমাদের সবর আর বিশ্বাসের দরকার। জারমিনার বিয়ের দিন এলো। আমিনা তার জন্য বিশেষ সূচিকর্ম করল, যাতে সবর আর আশার সুন্দর নকশা ছিল। ফাতিমা বিশেষ পাত্র তৈরি করল, যাতে কোরআনের আয়াত লেখা ছিল। পুরো শহরে এই বিয়ে একটা দৃষ্টান্ত হয়ে উঠল, আর আমিনার ফাতিমার গল্প মুখে মুখে ছড়িয়ে পড়ল। কয়েক মাস পর আসাদ খালা খাদিজার কাছে আমিনার হাত চাইলেন, বললেন, আমি কখনো কারো মধ্যে এমন সাহস আর সবর দেখিনি, আমি আমিনাকে বিয়ে করতে চাই। খালা খাদিজা আমিনাকে ডাকলেন, তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। আমিনা রাজি হয়ে গেল, আর কয়েকদিন পর তাদের বিয়ে হয়ে গেল। 1 বছর পর আমিনা আর আসাদ শহরে একটা বড় কারখানা খুলল, যেখানে তারা গরিব মেয়েদের সূচিকর্ম আর হস্তশিল্প শেখাত। ফাতিমার পাত্রের কাজও অনেক এগিয়ে গেল, এখন সে বড় বড় শহরে তার সামগ্রী পাঠাত। খালা খাদিজা আর দাদি দুজনেই খুশি ছিলেন যে তাদের মেয়েরা সফল হয়েছে।
ইমরান তার কৃতকর্মের শাস্তি পেল, তাকে শহর থেকে বের করে দেওয়া হলো। ইউসুফ নিজের ভুল স্বীকার করলেন আর বোনদের ক্ষতিপূরণ দিলেন। আমিনা আর ফাতিমা সেই টাকা দিয়ে গ্রামে একটা মাদ্রাসা খুলল, যাতে সেখানকার শিশুরা শিক্ষা লাভ করতে পারে। তাদের মাদ্রাসাটি সবর আর বিশ্বাস নামে পরিচিত হলো। আমিনা প্রায়ই শিশুদের বোঝাতো, জীবনে কষ্ট আসবেই, কিন্তু আমাদের কখনো সাহস হারানো উচিত নয়। আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনি সবসময় তার বান্দাদের সাহায্য করেন। প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর কোনো না কোনো হিকমত থাকে। যা আমরা মনে করি আমাদের দুর্ভাগ্য, সেটাই আসলে আমাদের সৌভাগ্য হয়ে উঠতে পারে। গল্পটা এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে, দাওয়া স্টোরি সাবস্ক্রাইব করুন। নিজের আর প্রিয়জনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।